তো এসে অন ড্রামাটিক পোয়েজি, এটা অ্যাকচুয়ালি এসে বলা হচ্ছে এটাকে ঠিকই, কিন্তু এটা লেখা হয়েছিল ইন দ্য ফর্ম অফ আ পোয়েম, মানে দ্য ফরম্যাট ওয়াজ পোয়েট্রি। যেমন হোরেসের আর্স পোয়েটিকা, যেটা যদিও তোমাদেরকে হয়তো এটা বলা হয়নি বা তোমাদের সিলেবাসে নেই, তো ওইটা একটা লেটারের ফরম্যাটে ছিল। মানে তোমরা যদি হায়ার এডুকেশনে ইন্টারেস্টেড থাকো, তোমাদের নেট কোয়ালিফাই করতে হবে, এবং নেট নেটের এই প্রশ্নগুলো খুবই কমন, যে হোয়াট ইজ দ্য ফরম্যাট অফ আর্স পোয়েটিকা, অর হোয়াট ইজ দ্য ফরম্যাট অফ এসে অন ড্রামাটিক পোয়েজি। তো সেটাকে আমাদের, মানে এই ইনফরমেশনটা আমাদের কাছে থাকা উচিত। ওকে, এটা পাবলিশ হয়েছিল 1668-এ। 2 নম্বরের প্রশ্ন এটা হতেই পারে, যে ওয়েন ওয়াজ এসে অন ড্রামাটিক পোয়েজি পাবলিশড। স্যার 1668? হ্যাঁ, 1668। আচ্ছা। 1668-তে এটা পাবলিশ হয়। আর এটার ফরম্যাটটা যেটা বললাম, যে পোয়েট্রির মতন মানে লেখা ছিল, এটা ডায়ালগের মতন করে লেখা ছিল, যেমন ড্রামাটিক মনোলগ অনেক সময় যেভাবে লেখা হয়। তো মানে কথোপকথনের মাঝে এই জিনিসটা, মানে কথোপকথনের মাঝে বা কথোপকথনের সাহায্যে পুরো ক্রিটিসিজমটা করা হয়েছে, পুরো আইডিয়াগুলোকে ডিসকাস করা হয়েছে। এরকমই সক্রেটিসও করতো, বা প্লাতোরও যে লেখাগুলো সেটা ওই ডায়ালগের মাধ্যমে ছিল, যে ডায়ালগ বলা হতো। কিন্তু ওই ডায়ালগগুলো যদি প্রোজে থাকতো, তাহলে এটা একটু পোয়েট্রির ফরম্যাটেও আছে আর কি, মানে রাইমিং লাইন্স আছে, যেটা নিও ক্লাসিক্যাল এজের একটা মেন ফিচার ছিল আর কি, হিরোইক কাপলেটসে লেখা। তো এরকমও আছে কিছু। এনিওয়ে, তো এই 1668টা এই জন্য ইম্পর্ট্যান্ট, কারণ এটা একটা পার্টিকুলার এজ বা একটা পার্টিকুলার ঘটনা ঘটেছিল। সেই ঘটনার ঠিক 8 বছরের মাথায় এটা লেখা। এটা আর্লি নিও ক্লাসিক্যাল এজ। তো তোমাদের মধ্যে কেউ বলতে পারবে যে এটাকে কোন পিরিয়ড বলা হতো? মানে নিও ক্লাসিক্যাল এজকে আমরা মোটামুটি 1660 থেকে নিয়ে 1798 অবধি ধরি, 138 বছর ধরি, কিন্তু 138 বছর তো একই জিনিস চলতে পারে না, একই ট্রেন্ড চলতে পারে না। তো এটার মধ্যে ছোট ছোট ভাগ আছে। তো এটা প্রথম ভাগটা, যেখানে ড্রাইডেন এটা লিখছে আর কি, ঠিক আছে? তো কেউ বলতে পারবে যে হোয়াট ইজ দিস পিরিয়ড কল্ড হোয়াট হ্যাপেন্ড ইন 1660? মানে এই লেখাটার পেছনে এই, মানে হিস্টোরিক্যাল আইডিয়াটা যদি থাকে আমাদের, তাহলে ভালো হয়। যে why is 1660 an important date? What happened in স্যার 1660? হ্যাঁ, রেস্টোরেশন পিরিয়ড তো এই সময়টা, রাইট। 1660। যেখানে রিটার্ন অফ মোনার্কি। হ্যাঁ, হ্যাঁ, রেস্টোরেশন অফ মোনার্কি অ্যান্ড রেস্টোরেশন অফ কমেডিজ। কমেডিজ। তো একটা জনরা অফ অল ড্রামা, রেস্টোরেশন অফ থিয়েটার, ঠিক আছে? তো থিয়েটারেরও রেস্টোরেশন হয়েছিল, তাই জন্য এটাকে রেস্টোরেশন পিরিয়ড বলা হচ্ছে। এটা মোটামুটি 1660 থেকে নিয়ে 1700 অব্দি এই পিরিয়ডটা চলছে, 40 বছর রেস্টোরেশন পিরিয়ড নাকি চলেছে। তো এই পিরিয়ডের সময় এটাকে কেন নিও ক্লাসিক্যাল বলা হয়? কারণ এই পিরিয়ডে যে রাইটারগুলো লিখছে, স্পেশালি ড্রাইডেন বা ওর যে কন্টেম্পোরারিগুলো, ডক্টর আর্বাথনট, আর্ল অফ আর্ল অফ শ্যাফটসবেরি, আর্ল অফ, এক্স্যাক্টলি নামটা আমার মনে পড়ছে না, বাট যারা কন্টেম্পোরারি রাইটার্স আর কি ড্রাইডেনের, তারা তাদেরকে নিউ ক্লাসিক্যাল রাইটার্স এই জন্য বলা হচ্ছে কারণ তারা, দে আর ট্রাইং টু এমিউলেট, they are trying to imitate, mimic the style of writing of um, the Greeks and the Romans. Greek আর রোমান পিরিয়ড
পিরিয়ডটাকে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ক্লাসিক্যাল পিরিয়ড বলা হয়। তো নিও মানে হচ্ছে নিউ, আর এই জন্য এটা নিও ক্লাসিক্যাল, মানে ওদের স্টাইলে এরা লিখছে। তো ওয়ান অফ দ্য প্যারামিটার্স অফ গুড literature for these people is that they would write in the style of the Romans and the Greeks. এটা হচ্ছে ওদের বক্তব্য যে ভালো লিটারেচার মানে কি। ভালো লিটারেচার মানে হচ্ছে এমন একটা লিটারেচার যেটা গ্রিক বা রোমান স্টাইলে লেখা হবে। দ্যাট ক্যান বি আন্ডারস্টুড অ্যাজ অ্যান এক্সাম্পল অফ গুড লিটারেচার। এবং তারা ওই স্টাইলেই লিখতো যে স্টাইলে গ্রিক আর রোমানরা লিখেছিল। মানে গ্রিক বলতে ওই যে 3 ইউনিটিজের ব্যাপারটা, যেটা পূর্বাশা কিছুক্ষণ আগে বললে, যেটা সিলেবাসে রয়েছে, যে 3 ইউনিটিজের ভেঙে দেওয়াটাকে, শেক্সপিয়ারের ভেঙে দেওয়াটাকে ড্রাইডেন কেন ডিফেন্ড করছে, অথচ ওরা ওই 3 ইউনিটিজটাকে মেনটেন করতে চাইছিল কারণ Three unities মানে তো সেই unity of time, unity of place and unity of বলো ইউনিটি অফ unity of স্যার একটা কি মনে নাই। অ্যাকশন। হ্যাঁ অ্যাকশন, এইগুলো তো। হ্যাঁ, 3 ইউনিটিজ মানে হচ্ছে ইউনিটি অফ টাইম, প্লেস অ্যান্ড অ্যাকশন। ঠিক আছে, তোমরা এটাকে এইভাবে মনে রাখতে পারো, প্যাট বা ট্যাপ। ট্যাপ টাইম অ্যাকশন প্লেস, বা প্যাট প্লেস অ্যাকশন টাইম, মানে ইউনিটিজ অফ অ্যাকশন টাইম অ্যান্ড প্লেস, বা টাইম প্লেস অ্যান্ড অ্যাকশন। এটাকে মনে রাখার মানে ট্যাপ বা প্যাটটা যদি মনে রাখো, মানে ট্যাপ মানে কল, মানে জলের, আর প্যাট পিঠে ওই মানে সাবাসি দেওয়া, থাবড়ানোটা, ওটাকে ট্যাপ বলা যেতে পারে। তো এটাকে ওরা ফলো করতো কারণ এটাও মানে গ্রিক ফর্মুলা ছিল। তো একদিকে গ্রিক ফর্মুলাকেও ফলো করছে, আবার আর একদিকে শেক্সপিয়ারকেও বলছে যে না, শেক্সপিয়ার ভালোই করেছিল, 3 ইউনিটিসগুলোকে ভেঙে দিয়েছিল, জাস্টিফাই করেছিল, ভেঙে মানে ভাঙাটাকে জাস্টিফাই করেছে আর কি। তো সেইটা ব্যাপারটা ছিল। তো নিও ক্লাসিক্যালে পুরোটাই যে ক্লাসিক্যাল জিনিসটাই ছিল বা থাকবে সেটা নয়, বাট দেয়ার ওয়্যার differences between the neoclassical and the real classical things. 1668-এ তো এইটা হলো, এবং অনেকে ড্রাইডেনকে ফাদার অফ ইংলিশ ক্রিটিসিজমও বলে। যদিও এই তকমাটা অনেকে সিডনিকে দেয়, কিন্তু অনেকে আবার মনে করে যে ড্রাইডেনই হচ্ছে ফাদার অফ ক্রিটিসিজম, ফাদার অফ ইংলিশ ক্রিটিসিজম। লিটারাল ক্রিটিসিজমটাকেও শুরু করেছিল, মানে ক্রিটিসিজম অ্যাজ এ ডিসিপ্লিন। মানে সিডনির মেন কাজটা লিটারেচার লেখা বা লিটারেচারের কাজ করা ছিল না, কিন্তু ড্রাইডেন ওয়াজ আ পোয়েট লরিয়েট। পোয়েট লরিয়েট মানে কি পল্লবী? what is the meaning of poet laureate? পল্লবী? হ্যাঁ স্যার। পোয়েট লরিয়েট মানে কি? পোয়েট লরিয়েট মানে পূর্বাশা? কিছু একটা আইন বা কিছু একটা মানে নিয়ম বা কিছু খুব স্যার ঠিকঠাক জানি না, যতটুকু জানি হচ্ছে সেই গভর্নমেন্টের দ্বারা অ্যাপয়েন্টেড কোনো পোয়েট। রাইট, গভর্নমেন্টের দ্বারা অ্যাপয়েন্টেড যে কোনো, মানে গভর্নমেন্টের দ্বারা অ্যাপয়েন্টেড মানে কি, রাজার দরবারে, তখন তো রাজা ছিল আর কি। 1688-এ ড্রাইডেনকে পোয়েট লরিয়েট বলা হয়েছিল। তো রাজার দরবারে যে কবিকে অফিসিয়ালি রাখা হয় সে ছিল হচ্ছে পোয়েট লরিয়েট। ওয়ার্ডসওয়ার্থও এক সময় পোয়েট লরিয়েট ছিল, অনেকে অনেক সময় পোয়েট লরিয়েট হয়েছে। তো তো ওর মেন কাজটা পোয়েট হিসেবেই ছিল, যে ও কবিতাই লিখবে এবং কবিতাগুলোকে ও ইয়ে করবে, মানে অন্যদের কবিতাগুলো যেগুলো আছে সেগুলোকে ক্রিটিসাইজও করবে, সেগুলোকে মানে একটা ক্রিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখবে এবং সেগুলোকে ইয়ে করবে,
জাজ করবে, সেগুলোর আহ, আহ, সেগুলো ঠিক ভুল, কোনটা ভালো কোনটা খারাপ, মানে হি ওয়াজ ইন হি ওয়াজ ইন চার্জ অফ ক্রিয়েটিং আ ন্যাশনাল টেস্ট, এরকম ব্যাপারটা ছিল আর কি। যাই হোক, তো ওকে এটাও বলা হয় যে হি ওয়াজ দ্য পায়োনিয়ার অফ হিস্টোরিক ক্রিটিসিজম বা হিস্টোরিক্যাল ক্রিটিসিজম। তার মানে কি, যে অন্য এজের সাথে ওর ওর কন্টেম্পোরারি এজের একটা তুলনা করা। অনেক সময় আমরা এখন করি, যেটাকে এখন লিটারেচার রিভিউ বলা হয়। তোমরা যদি 4th ইয়ার 7th বা 8th সেমেস্টার করো, তখন তোমরা এইসব জিনিস তোমাদেরকে জানতে হবে, কারণ তোমাদের হয়তো একটা ডিসার্টেশন লিখতে হলো, তোমাদের প্রেজেন্টেশন করতে হবে। তো সেখানে এই জিনিসটা তোমাদের লাগবে, লিটারেচার রিভিউ। লিটারেচার রিভিউ মানে হচ্ছে আগে তোমার টপিকের ওপরে কে কি লিখেছে সেটার ব্যাপারে একটা ধারণা দেওয়া, একটা প্যারাগ্রাফ হোক বা একটা সেকশন, একটা পেজ, এরকম করতে হবে তোমাদেরকে। তো এই জিনিসটা ড্রাইডেন করেছিল ওই এসে অফ ড্রামাটিক পোয়েজিতে। এটা আছে যে ওই এসেটায় সে আগেকার যে এজে কী কী ধরনের লিখতো তাদের সাথে তুলনামূলক একটা আলোচনা করা, এসব ইয়ে করেছিল, মানে ড্রাইডেন করেছিল আর কি। তাই না, ওকে হিস্টোরিক্যাল ক্রিটিসিজম মানে পায়োনিয়ার বলা হচ্ছে। প্রত্যেকবারই দেখা যাচ্ছে, ধরো অ্যাপোলজি ফর পোয়েট্রি যেটা ইয়ে লিখলো, সিডনি লিখলো। সিডনি কার, মানে কেন, মানে লেখার পেছনে একটা গল্প আছে ছোট, সেটা বোধহয় তোমাদেরকে আমি বলেছিলাম, যে কেউ একজন কিছু একটা লিখেছিল, সেটার পরিপ্রেক্ষিতে সিডনি এই জিনিসটা লেখে বা সিডনি এই জিনিসটা বলে। তো বলো যে why did Sydney write this apology for poetry? What compelled him to write the poem? এই পোয়েমটা কেন এই 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 মানে ডিফেন্সটা ওকে করতে হলো কেন, কোন কাজের পরিপ্রেক্ষিতে, কোন লেখার পরিপ্রেক্ষিতে ও এটা করেছিল? স্টিফেন গসন হ্যাঁ কি মানে লিটারেচারের এগেনস্টে ছিল বা কিছু একটা? হ্যাঁ, ওর বইয়ের নামটা কি ছিল? এটা বোধহয় তোমাদেরকে বলেছিলাম। ওয়ার্ল্ড অফ ব্রিজেন নাকি একটা ছিল না? হুম, না না। না না, ওটা তো সিডনি বলছে স্কুল অফ যে, আর্গিউমেন্ট ছিল? হ্যাঁ মনে পড়ছে না স্যার। বলো বলো, একটা নাম তো বললে বোধহয়। স্কুল অফ আর্গিউমেন্ট কিছু একটা বলেছিলেন, আমার ঠিক মনে নেই। স্কুল অফ অ্যাবিউজ। মনে থাকবে আবার কি, তুমি গুলো লিখে রাখোনি? না, আমি ভুল লিখেছি অ্যাবিউজটা। হ্যাঁ, স্কুল অফ অ্যাবিউজ, বানানটা কি স্যার বলুন একবার? ABUSE, স্কুল স্কুল অফ অ্যাবিউজ। স্কুল অফ অ্যাবিউজ এটা স্টিফেন গসন লিখেছিল ড্রামার বিরুদ্ধে, যে ইংলিশ ড্রামা একদম ভালো নয়, ওগুলোকে ব্যান করে দেওয়াই ভালো, ইত্যাদি এসব লিখেছিল আর কি। সেইটাকে ডেডিকেট করেছিল, মানে ওই আমরা অনেক সময় কিছু একটা করলে কোনো একটা মানুষকে উৎসর্গ করি না, তো ওই লোকটা, ওই স্টিফেন গসন এটাকে ডেডিকেট করেছিল, উৎসর্গ করেছিল সিডনিকে। সিডনি এটাতে এই বইয়ের জবাব দিতে গিয়ে ওই জিনিসগুলোকে বলে, মানে একটা ঘোড়ার উদাহরণ দিয়ে, ঘোড়া কিভাবে, মানে ঘোড়ার ব্যাপারে বলতে গিয়ে, মানে লিটারেচারের ক্ষেত্রেও সেটা বলে যে ঘোড়ার পিঠে ওঠা বা ঘোড়াকে মেনটেন করা অনেকটা লিটারেচারের ইয়ের মতো, এসবগুলো বলে আর কি। যাই হোক, তো ঠিক সেরকমই 1663-তে একটা ফ্রেঞ্চ পার্সন ইংল্যান্ডে আসে এবং ভিজিট করে ইংল্যান্ডকে। তার নাম ছিল সরবিয়ার, SORBIERE, সরবিয়ার। সরবিয়ার বলে একজন, হ্যাঁ, SORBIERE, সরবিয়ার। সরবিয়ার বলে একজন আসে ইংল্যান্ডের ভিজিট করে। তো ইংল্যান্ডে ও এসে এইসব মানে ড্রামা টামাগুলোকে দেখে, এবং ড্রামাগুলোকে দেখার পরে ওর নাকি ভালো লাগেনি ইংলিশ ড্রামা,
এবং সেটার মানে ইংলিশ ড্রামার বিরুদ্ধেও অনেক কিছু ভুলভাল কথা ও বলে, যে এটা ভালো নয়, বেকার জিনিস ইত্যাদি। এবং এইটার বিরুদ্ধে ও মানে ড্রাইডেন এই লেখাটা লেখে এবং ডিফেন্ড করে ইংলিশ ড্রামাকে। এটার থেকেই ড্রামাটার জন্ম। এবার মেন ফিচার্সগুলো কি, মানে এসের মূল বক্তব্যগুলো কি। প্রথম, এগুলোকে লিখতে থাকো। নিও ক্লাসিক্যাল ড্রামাটিস্টস আর বেটার দ্যান এলিজাবেথান ড্রামাটিস্টস। এটা প্রথম উক্তি, মানে প্রথম পয়েন্ট এসে অন ড্রামাটিক পোয়েজি, যে নিও ক্লাসিক্যাল ড্রামাটিস্ট মানে যে ড্রামাটিস্টরা নিও ক্লাসিক্যাল এজে লিখছে তারা নাকি এলিজাবেথান এজের ড্রামাটিস্টদের থেকে বেটার ছিল। এবার কয়েকটা নাম লেখো যারা নিও ক্লাসিক্যাল ড্রামাটিস্ট। কমেডির জনরাই বেশি ছিল তখন। উইলিয়াম কনগ্রিভ, তোমরা হয়তো এদের টেক্সটও পড়েছো, স্কুল ফর স্ক্যান্ডেল, তারপরে দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, এগুলো এদের। তার অফ দ্য ওয়ার্ল্ডটা পড়েছি। হ্যাঁ, ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড তোমাদের ছিল, স্কুল ফর স্ক্যান্ডেল হয়তো ছিল না। কনগ্রিভ, উইলিয়াম কনগ্রিভ, উইচারলি, WYCHERLEY, উইচারলি, ফারকোয়ার, FARQUHAR, ফারকোয়ার, ভ্যানবার্গ, VANBURGH, ভ্যানবার্গ। এরা হচ্ছে তখনকার সময়কার কয়েক মানে প্লে রাইটস যাদের ভৎসনা করেছিল ওই সবেয়ার, আর সবেয়ারের বিরুদ্ধে ও এই জিনিসটা লেখে। এবং কেন বেটার সেইটাই এই পুরো জিনিসটার আলোচনা আর কি। হ্যাঁ, ট্র্যাজেডি, যে আমি যে চারটে নাম বললাম তারা কমেডির, আরও ট্র্যাজেডি যারা লিখতো তাদের নামগুলো লিখে নাও। টমাস অটওয়ে, OTWAY, জন ক্রাউন, JOHN, জন ক্রাউন, CROWNE, ক্রাউন, জন ক্রাউন। নেক্সট, ন্যাথেনিয়েল লি, NATHIE NEIL, NATHIE NEIL, ন্যাথেনিয়েল লি, LEE। এরা ট্র্যাজেডি লিখতো। তো এদেরকে বলছে যে এরা এলিজাবেথান ড্রামাটিস্টদের থেকে ভালো, মানে অ্যাকর্ডিং টু ড্রাইডেন। এবার কেন ভালো সেটা আমরা আলোচনা করব। নাম্বার 2 পয়েন্ট, মডার্ন রাইটার্স আর বেটার দ্যান এনশিয়েন্ট রাইটার্স। মানে মডার্ন রাইটার্স বলতে ওদের সময়কার মডার্ন রাইটার্স, মানে নিউ ক্লাসিক্যাল রাইটার্স, মানে এই 6-7 জন যাদের নাম বললাম তারা এনশিয়েন্ট রাইটার্সদের থেকে, মানে এনশিয়েন্ট বলতে হয়তো ও এলিজাবেথানদেরকেই বলছে, তাদের থেকে বেটার ছিল। তারপর আবার বলছে, হ্যাঁ বলো। দ্বিতীয় পয়েন্টটা আরেকবার বলুন। মডার্ন রাইটার্স আর বেটার দ্যান এনশিয়েন্ট রাইটার্স। আচ্ছা। তারপর হচ্ছে 3 নম্বর হচ্ছে ইংলিশ ড্রামা ইজ বেটার দ্যান ফ্রেঞ্চ ড্রামা। এগুলো সব ড্রাইডেন বলছে, এগুলো এসে অন ড্রামাটিক পোয়েজির মূল বক্তব্য এগুলো। ইংলিশ ড্রামা ইজ বেটার দ্যান ফ্রেঞ্চ ড্রামা। কেন না, কারণ ফ্রেঞ্চ ড্রামা ইজ ফর্মুলাইক, মানে একটা ফর্মুলাতে ফেলে দেয়। যেমন একসময় বলিউড চলছিল, বড় লোক ছেলে গরিব মেয়েকে ভালোবাসছে, বা বড় লোক বাবার বিগড়া হুয়া মেয়ে ব্র্যাট, তাকে একটা গরিব ছেলে ভালোবাসছে।
এই যে প্লটগুলো, এগুলো খুব কমন ছিল এক সময়। তো এগুলো এখন যেমন এখন একটা প্লট হয়ে গেছে সাউথ ইন্ডিয়ার, যে একটা স্মাগলার, চোর, ডাকাত, এদেরকে গ্লোরিফাই করা, যে পুষ্পা, তারপরে যে কেজিএফ, এগুলো সব হিট যে মুভিগুলো, সেগুলো ফর্মুলা মুভি বলা যেতে পারে, মাসালা মুভি বলা যেতে পারে। এবং ফ্রেঞ্চ ড্রামাও ওই একটা ফর্মুলা ওদের ছিল, সেই ফর্মুলার ওপর বেস করেই সব কিছু করে দিত। কিন্তু ইংলিশ ড্রামার মধ্যে ভ্যারাইটি ছিল, সেটা ড্রাইডেন বলতে চাইছে। হ্যাঁ, এটা মানে ড্রাইডেন পুরো ওই সরবিয়ারের এগেনস্টে এই কথাগুলো বলছে, তাই হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ, মানে সব কটা কথা হয়তো সরবিয়ারের আগেনস্টে নয়, কিন্তু সরবিয়ারের লেখা থেকে, লেখা লেখাটা থেকে ইংলিশ ড্রামাকে ডিফেন্ড করার জন্য ওই কথাগুলো বলছে। যেমন অ্যাপোলজি ফর পোয়েট্রিতে সিডনি ডিফেন্ড করেছিল, তেমনি এটাও একটা ডিফেন্স অফ পোয়েট্রি, অফ ড্রামা। আবার বলছি, তখনকার সময় পোয়েট্রি আর ড্রামা কিন্তু আলাদা ছিল না। তারা মনে করতো যে পোয়েট্রি ড্রামা, ড্রামাই পোয়েট্রি, দুটোর মানেই লিটারেচার, লিটারেচার মানেই এইটা, এই জিনিসগুলো। ঠিক আছে? তো হুম, তো তারপরে হচ্ছে, স্যার, হ্যাঁ বলো। সময় কেমন করে কোশ্চেন আসবে? কি কি? পরীক্ষার সময় কেমন করে কোশ্চেন আসবে? এগুলো 10 ধরো মার্কসের? 10 মার্কসের আসতে পারে, যে what are the main features, or what are the issues on which Dryden writes, ড্রাইডেনের মূল বক্তব্যগুলো কি, সেটার উপরে লেখো। এটা একটা কোয়েশ্চেন আসতে পারে। ঠিক আছে? বা অফার আ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ ড্রাইডেন্স এসে অন ড্রামাটিক পোয়েজি, এটাও একটা আসতে পারে। তো আমি তোমাদের একটু, আমাকে মনে করিও, আমি তোমাদের মানে কোয়েশ্চেন এর আনসার্সগুলো তোমাদেরকে দেবো আর কি, কোয়েশ্চেনের একটা সাজেশনও দেবো আর আনসার্সগুলো দিয়ে দেবো, সো দ্যাট ইউ ক্যান স্টার্ট লার্নিং। তারপরে বলছে নেক্সট পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট বলছে যে ড্রামা শুড বি রিটেন ইন হিরোইক রাইম রাদার দেন ব্ল্যাঙ্ক ভার্স। তো এটা পয়েন্ট ছিল, যেটা আগেও বললাম, হিরোইক কাপলেটসে লেখা হতো, রাইমিং লাইনস হতো। তোমরা রেপ অফ দ্য লক পড়েছো, সেখানে রাইম করে করে দুটো দুটো লাইন রাইম হচ্ছিল। তো মানে ড্রাইডেন বলতে চাইছে যে ড্রামাটা হিরোইক রাইম, মানে এই রাইমিং লাইনসে লেখা উচিত, রাদার দ্যান ব্ল্যাঙ্ক ভার্স। ব্ল্যাঙ্ক ভার্সে এটা মানে যেখানে রাইম হচ্ছে না সেরকম ভাবে লিখলে ভালো নয় আর কি। 5 নম্বর পয়েন্ট হচ্ছে, এটা একটা সেমি ড্রামাটিক ফর্মে লেখা হয়েছে, 4টে ক্যারেক্টার্স এটার মধ্যে আছে। এটা 2 নম্বরের প্রশ্ন হতে পারে যে ওই 4টে ক্যারেক্টার্সের নাম কি কি। ধরেই রাখো এটা প্রশ্ন আসবেই, মানে এসে অন ড্রামাটিক পোয়েজি থেকে এই কোয়েশ্চেনটা আসতেই পারে, যেটা যে ওই 4টে যে ইয়ে আছে, ক্যারেক্টার্স আছে, তাদের নাম কি, এবং তারা কোন কোন জিনিসকে সাপোর্ট করছে বা কোন কোন জিনিসের ব্যাপারে কথা বলছে, সেইটা একটা কোয়েশ্চেন আসতে পারে। তো 4টে ক্যারেক্টার্সের মধ্যে হচ্ছে, ফার্স্ট হচ্ছে ক্রাইটিস, CRITES, ক্রাইটিস। এর অ্যাকচুয়াল মানে এই ক্যারেক্টার্সগুলো অ্যাকচুয়াল রাইটার্স বা অ্যাকচুয়াল মানুষদের নামে বেস করা। তো এই লোকটা ক্রাইটিস, যে যে ক্যারেক্টারটা, তার অ্যাকচুয়াল যে ক্যারেক্টারটা, সেটা বেসড হয়েছে স্যার রবার্ট হাওয়ার্ডের ওপরে। স্যার রবার্ট হাওয়ার্ড ইজ দ্য অ্যাকচুয়াল নেম অফ দ্য person on whose character this character called Crites is mentioned, and he supports the uh, ancients. He is the supporter of ancients, মানে ডিবেটটা ছিল যে এনশিয়েন্টরা ভালো, মানে এলিজাবেথেনরা ভালো, না মডার্ন মানে নিউ ক্লাসিক্যালরা ভালো। তো এই লোকটা এনশিয়েন্টসদের সাপোর্ট করছিল ইন দ্য ড্রামাটিক পোয়েজি। নাম্বার 2 হচ্ছে ইউজিনিয়াস, EUGINIUS, ইউজিনিয়াস।
ইউ আর জি একবার আই, বলুন স্যার। হ্যাঁ EUGINIUS, ইউজিনিয়াস। ইউজিনিয়াস সাপোর্ট করছে মডার্নদেরকে, মানে নিও ক্লাসিক্যালদেরকে। আর এর আসল ক্যারেক্টার, আসল চরিত্র, মানে যার নামে একে ইয়ে করা হয়েছে, মানে বলা হয়েছে, যার 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 উপরে একে বেস করা হয়েছে ইউজিনিয়াসের, সেটা হচ্ছে লর্ড বাকহার্স্ট। লর্ড বাকহার্স্ট, স্পেলিংটা বলে দিন। BUCK, বাক, HURST, হার্স্ট, বাকহার্স্ট, লর্ড বাকহার্স্ট। সাপোর্টটা বললেন মডার্নকে সাপোর্ট করছে, হ্যাঁ মডার্ন বা নিও ক্লাসিক্যালকে সাপোর্ট করছে, মানে ওদের মডার্ন, আমাদের মডার্ন নয়, ওদের মডার্ন। 3 নম্বর হচ্ছে লিসিডাস। 3 নম্বর যে ক্যারেক্টারটা এখানে আছে সে হচ্ছে লিসিডাস। এ সাপোর্ট করছে ফ্রেঞ্চ ড্রামাকে। এই ক্যারেক্টারটা হয়তো সবিয়ারের ওপরে বেস করা, যদিও নয়, সবিয়ারের উপর বেস করা নয়, কিন্তু এ পার্টিকুলারলি ফ্রেঞ্চ ড্রামাকে সাপোর্ট করছে। আর এর অ্যাকচুয়াল ক্যারেক্টারটা বেস হচ্ছে চার্লস সিডলি বলে একজনের নামে। চার্লস সেডলি বা সিডলি, SEDLEY। চার্লস সিডলি বা সেডলি, এই নামে আর কি। ওকে। 4 নম্বর হচ্ছে নিয়ান্ডার। 4 নম্বর নিয়ান্ডার, এ সাপোর্ট করছে ইংলিশ ড্রামাকে। হ্যাঁ, স্পেলিংটা বলুন স্যার। NEANDER, নিয়ান্ডার। নিয়ান, NEANDER, নিয়ান্ডার। সাপোর্টটা স্যার কাকে বললেন? এই ইংলিশ ড্রামাকে সাপোর্ট করছে। আর এর অ্যাকচুয়াল ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি ড্রাইডেন হিমসেলফ। ড্রাইডেন নিজেই একটা ক্যারেক্টার এই, মানে এসে অন ড্রামাটিক পোয়েজিতে। মানে স্যার এইগুলো কি এই ক্যারেক্টারের মধ্যে কথোপকথন হচ্ছে এই এরকম হ্যাঁ, কিছু? হ্যাঁ, এই ক্যারেক্টারগুলোর মধ্যে একটা কথোপকথন হচ্ছে, ডিবেট হচ্ছে যে ও কোনটা আচ্ছা। ভালো কোনটা খারাপ। কেউ বলছে এনশিয়েন্ট ভালো, কেউ বলছে মডার্ন ভালো, কেউ বলছে ফ্রেঞ্চ ভালো, কেউ বলছে ইংলিশ ভালো। এইসব নিয়ে বাদ বিবাদ হচ্ছে, আচ্ছা, ডিবেট বুঝতে হচ্ছে। পেরেছি। ঠিক আছে, ওকে। এবার আহ, আহ, যে মানে যেটা সিনটা, যে জায়গায় এই জিনিসটাকে এস্টাবলিশ করা হয়েছে, মানে একটা সব প্লেতেই তো একটা সিন থাকে, একটা সেটিং থাকে। তো সেটিংটা হচ্ছে টেমস, মানে টেমস নদী যেটা আছে ইংল্যান্ডে, সেই টেমস নদীর ধারে, সেই টেমস নদীর কূলে, যেখানে ডাচ এবং ইংলিশ আর্মিরা লড়াই করেছিল, কোনো একটা ব্যাটল হয়েছিল আর কি। সেই ব্যাটলটাকে, মানে সেই হিস্টোরিক্যাল ব্যাটলটাকে মাথায় রেখে এই ব্যাটলটাও শুরু হচ্ছে, যে কোনটা ভালো কোনটা খারাপ, এরকম একটা মানে আলোচনা চক্র চলছে আর কি। এবার ক্রাইটিস কি বলছে, মানে এক একজনের আমরা ইয়েগুলোকে পড়বো, এবার জানবো যে এই কি বললো, ও কি বললো। ক্রাইটিস সাপোর্ট করছিল এনশিয়েন্টদেরকে। তো ও বলছে যে এনশিয়েন্টস আর বেটার বিকজ মডার্ন ইমিটেটস এনশিয়েন্ট। এনশিয়েন্ট যে রাইটাররা আছে তারা নাকি এই হ্যাঁ এনশিয়েন্ট মানে ওই এনশিয়েন্টদেরকে মডার্নরা ইমিটেট করে। মানে ধরো কোনো একটা খেলোয়াড়, যে মডার্ন খেলোয়াড়, সে আগেকার কোনো খেলোয়াড়ের মতন হতে চায় না। যেমন ধরো এখন যদি নতুন কোনো খেলোয়াড় আসে, তাহলে সে কে কার মতন হতে চাইবে? সে কোহলির মতন হতে চাইবে, কোহলি সচিনের মতন হতে চাইছিল, সচিন গাভাস্কারের মতন হতে চাইছিল, এরকম করে আর কি ব্যাপারটা হতে থাকে। তো তাই জন্য এনশিয়েন্টরা বেটার, কারণ মডার্নরা তো এনশিয়েন্টদেরকেই নকল করে। দ্বিতীয় পয়েন্ট যেটা ক্রাইটিস বলছে, যে এনশিয়েন্টরা ডাইরেক্টলি নেচারকে ইমিটেট করতো।
ডাইরেক্টলি নেচারের থেকে ওরা শিখতো, এবং তাই জন্য ওরা বেটার। দুটো পয়েন্ট দিচ্ছে যে কেন কেন এনশিয়েন্টসরা বেটার। 3 নম্বর বলছে দে ফলো দ্য 3 ইউনিটিজ, এই 3টে ইউনিটিকে মানে ফলো করতো, ইউনিটি অফ টাইম, ইউনিটি অফ প্লেস, ইউনিটি অফ অ্যাকশন। তো এরপরে এইটা হচ্ছে ক্রাইটিসের বক্তব্য, এই 3টে বক্তব্য দেয়। তারপরে আসে হচ্ছে ইউজিনিয়াসের বক্তব্য, যে মডার্নকে সাপোর্ট করছে। তো প্রথম পয়েন্টটা যেটা তর্ক করছে যে দো উই হ্যাভ কপিড বাট উই মডার্ন রাইটার্স হ্যাভ রিটেন বেটার দ্যান এনশিয়েন্ট। এইখানেই শেক্সপিয়ারের ব্যাপারটা আসে। বলছে যে হ্যাঁ আমরা কপি তো করেছি, কিন্তু আমাদেরও একটা ডিস্টিংক্ট স্টাইল তৈরি হয়েছে। মানে ধরো বিরাট কোহলি সচিনকে নকল করা বা রাহুল দ্রাবিড়কে নকল করে বা দেখে সে শিখেছে, নকল বলবো না, দেখে শিখেছে। তো মডার্ন রাইটাররাও দেখেই শিখেছে, কিন্তু যেটা অলরেডি ভালো ছিল সেটাকে আরো ভালো করে তুলেছে। মানে ধরো এই যে ভারত ওয়ার্ল্ড কাপ জিতলো 2011-তে, বা 2024-এ T20 ওয়ার্ল্ড কাপ জিতলো। তো এগুলো তো উন্নতি, এতগুলো কাপ, এতগুলো জিত ইন্ডিয়ায়, মানে ইন্ডিয়ার টিম আগে পায়নি। হ্যাঁ 1987-এ ওয়ার্ল্ড কাপ জিতেছিল, তারপর ছোটোখাটো মানে ইয়ে হয়েছে, কিন্তু দুটো ওয়ার্ল্ড কাপ জেতা, বা 3টে অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড কাপ জেতা, 2007-এও T20 ওয়ার্ল্ড কাপ জিতেছিল ইন্ডিয়া। তো সেটাকে ডেভেলপ করেছে না, মানে ওরা যে ভিতটাকে বানিয়ে দিয়ে গেছে, সেই ভিতের ওপরে এই মডার্ন প্লেয়ার্সরা ভালো কাজ করেছে। তো ইউজিনিয়াসও সেটাই বলছে যে হ্যাঁ আমরা নকল করতেই পারি, কারণ নকল না করলে আমরা শিখবো কি করে, কিন্তু আমরা আরো বেটার কাজ করেছি অ্যাকর্ডিং টু ইউজিনিয়াস। দ্বিতীয় জিনিসটা বলছে এনশিয়েন্টস ওয়্যার নট অরিজিনাল। মানে এনশিয়েন্টরা সবসময় ওই কোনো মিথ্যের গল্প, কোনো ধার্মিক গল্প, এগুলোকে নিয়ে সবসময় কাজ করতো, তাই না? ওরা অরিজিনাল প্লট বানাতো না। কমেডিতে সবসময় অরিজিনাল প্লটই তৈরি হয়, মানে কমেডি ইজ নট ইউজুয়ালি টেকেন ফ্রম সাম মিথোলজিক্যাল স্টোরিজ। কোনো মিথের স্টোরি থেকে অনেক সময় ট্র্যাজেডির জিনিসগুলো নেওয়া হয়, কিন্তু কমেডির জিনিসগুলোকে মানুষ নিজেই বানায়, নিজের রাইটাররা নিজেরাই বানায়, এটা একটা ফ্যাক্ট আর কি, ঠিক আছে? তো তাই জন্য বলছে যে না আমাদের তো মানে মডার্ন রাইটার্সরা অরিজিনালি প্লটগুলো বানায় এবং নিজেরাই লেখে, নিজেরাই সব কিছু করে, সেটা একটা পয়েন্ট বললো। তারপরে লিসিডিয়াসকে বলতে বলা হয়েছে যে ফ্রেঞ্চ ড্রামাকে সাপোর্ট করছে। তো ফ্রেঞ্চ ড্রামাকে সাপোর্ট করতে গিয়ে সে কি বলছে, যে ফ্রেঞ্চ ড্রামাটিস্টস হ্যাভ স্ট্রিক্টলি ফলোড 3 ইউনিটিস। প্রথম পয়েন্ট, যে ফ্রেঞ্চ ড্রামাটিস্টরা কেন ভালো না, কারণ ওরা ওই 3 ইউনিটিসকে স্ট্রিক্টলি ফলো করে, তাই জন্য তারা ভালো। দ্বিতীয় বলছে যে কমেডি আর ট্র্যাজেডিকে তারা মিক্স করে না, যেটা ওই ইউনিটি অফ অ্যাকশনেরই একটা পার্ট, আর শেক্সপিয়ার করেছে ওই পটার সিন ম্যাকবেথে। 3 নম্বর পয়েন্ট বলছে দে কম্বাইন হিস্ট্রি টু ট্র্যাজেডি টু মেক ইট মোর ইন্টারেস্টিং। শেক্সপিয়ার এটা করেছে, ওই হলিনশেডস ক্রনিকলস, প্লুটার্কস লাইভস, ওইগুলোকে ড্রামার মধ্যে অ্যাডাপ্ট করে আমাদেরকে দেখিয়েছে, তাতে আমরা ওই গল্পগুলো শিখেছি, ওই গল্পগুলোকে জেনেছি। 4 নম্বর হচ্ছে দে নেভার প্রেজেন্ট ভায়োলেন্ট অ্যাকশনস অন স্টেজ। ঠিক ক্লাসিক্যাল রাইটার্সদের মতনই খুন বা রেপ বা এরকম ধরনের যে ভায়োলেন্ট অ্যাকশনসগুলো আছে, সেগুলোকে কোনো সময় ফ্রেঞ্চ ড্রামাটিস্টরা স্টেজে দেখায় না, ওগুলো সবই অফ স্টেজ হয়ে যায়। মানে যে অবসিন, যে কথাটা অবসিন মানে তো যেটা খারাপ কিছু আর কি, মানে
অভব্য যেটা আর কি, তো সেইটাকে সবসময় অফ সিন দেখানো হয়েছে। সেই অফ সিন কথাটা হয়তো এই এই জায়গাটা থেকেই এসছে, যে অফ দ্য সিন দেখানো হয়েছে জিনিসগুলোকে। 5 নম্বর পয়েন্ট, ফ্রেঞ্চ প্লেজ আর রিটেন ইন রাইমিং লাইন্স নট ইন ব্ল্যাঙ্ক ভার্স। এটা ড্রাইডেনও বলেছিল, এটাকে লিসিডিয়াসও বলছে, যে ফ্রেঞ্চ ড্রামা এই জন্য বেটার কারণ ফ্রেঞ্চ ড্রামাতে কোনো সময়ই ফ্রেঞ্চ ড্রামা সবসময় রাইমিং লাইন্সে বলা হয়, কবিতার মতন শোনায়, গানের মতন শোনায়, পোয়েটিক লাগে বেশি, তাই জন্য ফ্রেঞ্চ ড্রামা বেটার। অথচ ইংলিশ ড্রামা অনেক দিন ধরেই কিন্তু শেক্সপিয়ারের সময় থেকেই বা ক্রিস্টোফার মার্লোর সময় থেকেই কিন্তু ইয়ে করে দিয়েছে, মানে ব্ল্যাঙ্ক ভার্সে লেখা শুরু করে দিয়েছে। এবার আসছে নিয়ান্ডার, মানে ড্রাইডেন নিজস্ব বক্তব্যগুলো বলছে। প্রথম যে মানে এই কথাগুলোই বলছে যে যেটা আগেই আমরা দেখলাম, যে নিও ক্লাসিক্যাল ড্রামাটিস্টস আর বেটার দ্যান ইংলিশ ড্রামাটিস্টস, মডার্ন রাইটার্স আর বেটার দ্যান এনশিয়েন্ট রাইটার্স, ইংলিশ ড্রামা ইজ বেটার দ্যান ফ্রেঞ্চ ড্রামা। এই 5টা পয়েন্ট যেটা আগে আমরা লিখলাম সেগুলো তো এটার মধ্যে আছে। তার সঙ্গেও অ্যাড করছে ফ্রেঞ্চ, মানে দ্বিতীয় পয়েন্ট বলতে পারো যেটা, তো বলছে ড্রাইডেন বলছে বা নিয়ান্ডার বলছে, ফ্রেঞ্চরা 3টে ইউনিটি ফলো করে ঠিকই, তাই জন্য তাদের রিয়েল লাগে না দেখতে। মানে যদি আমরা সব কিছু নিয়মকানুন মেনে সবসময় কাজ করি তাহলে আমরা রোবটের মধ্যে পরিণত হয়, সিচুয়েশন বুঝে কাজটা করতে হয়। এটা নিয়ম বলে ওই জিনিসটাকে এমন জায়গায় করলাম যেখানে ওটার করার প্রয়োজন নেই বা করাটা অদ্ভুত লাগবে, অকওয়ার্ড লাগবে, তাও করছি, তাহলে সেটা আমরা মূর্খামির পরিচয় দিচ্ছি। ফ্লেক্সিবিলিটি না থাকলে সবসময় ওই নিয়মকেই ফলো করে গেলাম পাগলের মতন, তাহলেও কিন্তু সেটা খুব একটা ফলপ্রসূ হবে না, সেটাই ড্রাইডেন বলছে আর কি। ল্যাক ইমোশনস, মানে রিয়েল ইমোশনটা নেই ফ্রেঞ্চ ড্রামাতে, কারণ ওরা ওই ফর্মুলাতে ফেলে দিয়েছে সব কিছু। যে বলিউডেও তো আমরা সেটাই দেখছি না, মানে এই যে নেপো কিডস যারা আছে, এই অনন্যা পান্ডে, তারপরে কেশব, অ্যাক্টিংই করতে জানে না। কেন ওরা রয়েছে না, ওদের বাবা মারা ইনফ্লুয়েন্সিয়াল ইন বলিউড, দ্যাটস ওয়াই দে গেট দেয়ার প্লেস, বাট দে ডু নট, দে ক্যানট ইমোট প্রপারলি, দে ল্যাক ইমোশনস। ফর্মুলার ক্ষেত্রে সবসময় তাই হবে, সেট কোনো রুল থাকলে সবসময় তাই হবে। নেক্সট হচ্ছে, নেক্সট পয়েন্ট, কেন ফ্রেঞ্চ ড্রামা ভালো নয়, দে হ্যাভ লং বোরিং ডায়ালগস অ্যান্ড ভার্সেস। রিয়েল লাইফের সাথে ওদের কোনো সম্পর্ক নেই। মানে ধরো ওই যে বলিউড সিনেমাগুলো আগে কি হতো, প্রেমে পড়লো শ্যামবাজারে, প্রেম করতে চলে গেল সুইজারল্যান্ডে, এই তো অস্বাভাবিক জিনিস। মানে আমরা যারা দেখতে গেছি অনেকেই আমাদের অত টাকা নেই যে আমরা সুইজারল্যান্ডে গিয়ে প্রেম করব, তো মানে রিয়ালিটির সাথে ওদের কোনো যোগাযোগ নেই, সম্পর্ক নেই ফ্রেঞ্চ ড্রামার, তাহলে বোরিংও লাগে অনেক সময়। কিন্তু ইংলিশ রাইটার্স, নেক্সট পয়েন্ট, ইংলিশ রাইটার্স মেনটেন ব্যালেন্স বাই অ্যাডিং কমিক টাচ ইন ট্র্যাজেডিজ। আর কমিক টাচটা এই জন্যও দরকার, আমরা পটার সিনে হয়তো পড়েছি, তোমরা জানো যে কমিক টাচটা এই জন্য দরকার যাতে বাদবাকি যে ট্র্যাজেডিটা আছে সেটাকে আমরা এনজয় করতে পারি, না হলে আমরা ট্র্যাজেডি অত্যাধিক হয়ে গেলে, কষ্ট অত্যাধিক হয়ে গেলে আমরা নাম্ব হয়ে যাই, তখন আর আমরা কোনো জিনিস এনজয় করতে পারি না, তখন আমরা কোনো জিনিস ফিল করতে পারি না। নেক্সট পয়েন্ট, ইংলিশ ড্রামাটিস্টস হ্যাভ ইনভেন্টেড নিউ জনরা নোন অ্যাজ ট্র্যাজিকমেডি। মানে এই পয়েন্টেরই সাব পয়েন্টও এটা বলতে পারো, যে নতুন একটা জিনিস ওরা বানিয়েছে, নতুন একটা জায়গা বানিয়েছে, যেটা হচ্ছে ট্র্যাজিকমেডি, ইনভেন্ট করেছে ইংলিশ ড্রামাটিস্টরা। নেক্সট পয়েন্ট, ইংলিশ পিপল লাইক ভায়োলেন্স অন স্টেজ অ্যান্ড দে গেট এন্টারটেইনড। ভায়োলেন্সটাও কিন্তু এমনভাবে দেখানো গেছে বা এমনভাবে দেখানো হয়েছে যে সেটা এন্টারটেইনিং, সেটাকে মানে এনজয় করা যেতে পারে। ভায়োলেন্স, মারপিট, এটাকে এনজয় করার জন্য জিনিস, আর এটা আমাদের রিয়েল লাইফেও হয়। মানে আমরা মাঝে মাঝেই কোনো ধরনের ভায়োলেন্ট কিছু একটা দেখি রাস্তাঘাটে ঘটছে, তো সেটা তো রিয়েল লাইফের একটা পার্ট, সেটাকে না দেখানোর কি আছে, সেটাই
ড্রাইডেন বলছে। এরপরে একটা একটা সেকশনে ডিসকাশন বিটুইন ক্রাইটিস অ্যান্ড নিয়ান্ডার, ক্রাইটিস ভার্সেস নিয়ান্ডার বা ক্রাইটিস অ্যান্ড নিয়ান্ডারের মধ্যে কি কি আলোচনা হলো সেইটা একটা পার্ট। ক্রাইটিস কিছু বলছে আর নিয়ান্ডার কিছু বলছে, তো তোমরা দুটো এরকম কলাম করে দিতে পারো, ক্রাইটিস ডান দিকে বা বাঁ দিকে আর নিয়ান্ডার ডান দিকে বা বাঁ দিকে। আমি বাঁ দিকে ক্রাইটিসকে রাখছি, ডান দিকে নিয়ান্ডারকে রাখছি। ক্রাইটিস বলছে প্রথম পয়েন্টে, যখন ও নিয়ান্ডারের সাথে তর্কাতর্কি করছে, তখন বলছে যে we do not use rhyme in daily life, so we should not use it in drama. আমরা যেহেতু ডেলি লাইফে আমরা তো আর সুর মিলিয়ে মিলিয়ে তাল মিলিয়ে মিলিয়ে কথা বলি না। হ্যাঁ মানে একটা ইয়ে থাকে, একটা সুর তাল থাকে ঠিকই আমাদের কথায়, একটা রিদম থাকে ঠিকই, কিন্তু ওই মানে ওয়ার্ডসগুলোকে মিলিয়ে মিলিয়ে আমরা বলি না। তাই জন্য আমাদের ড্রামাতেও এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু নিয়ান্ডার বলছে ডান দিকে, we can use natural rhymes in plays. ন্যাচারাল রাইমস মানে যেটা আমাদের ভাষাতেও একটা রিদম থাকে, সেই রিদমটাকে যদি আমরা ফলো করি তাহলেও হবে। ন্যাচারাল রাইমিংটা আমাদেরও ভালো লাগে বা মনে রাখতে সুবিধা হয়, তাই জন্য আমরা ওটাকে ড্রামাতে ব্যবহার করতে পারি। সেকেন্ড পয়েন্ট যেটা ক্রাইটিস বলছে বাঁদিকে, হি সেজ দ্যাট ডু নট ইউজ রাইম ভার্স, ইনস্টেড উই ইউজ ব্ল্যাঙ্ক ভার্স। তো সেটার বিরুদ্ধে মানে ক্রাইটিস বলতে চাইছে ব্ল্যাঙ্ক ভার্স ব্যবহার করাটা ভালো, কিন্তু নিয়ান্ডার বলছে যে ব্ল্যাঙ্ক ভার্স পোয়েট্রি নয়, ওটা পোয়েটিক প্রোজ হয়ে যায়। মানে ব্ল্যাঙ্ক ভার্সের ব্যবহার করলে সেটা প্রোজের মতন শুনতে লাগে, পোয়েট্রির মতন, পোয়েটিক ড্রামার মতন শুনতে লাগবে না। 3 নম্বর পয়েন্ট যেটা ক্রাইটিস বলছে, গ্রেট পিপল ডু নট ইউজ রাইম। মানে ক্রাইটিস আর নিয়ান্ডারের মেন জিনিসটাই হচ্ছে রাইমকে নিয়ে মানে আলোচনাটা, যে পোয়েট্রিতে যে ড্রামাতে রাইম থাকা উচিত কি উচিত নয়। তো ক্রাইটিস বলছে নাকি বড় বড় যারা লোকেরা তারা এরকমভাবে মানে মিলিয়ে মিলিয়ে রাইম করে করে কথা বলে না, ওটা জোকারদের কাজ আর কি, বা মানে কমন পিপলরা ওরকম লেখে বা করে। তো নিয়ান্ডার বলছে যে ইচ কান্ট্রি রাইমস, মানে মানে সব দেশেই কোনো না কোনো ধরনের রাইম ব্যবহার করা হয়, কোনো না কোনো ধরনের রিদম ব্যবহার করা হয়। তো বড় লোকেরাও মানে রাজা উজির যোদ্ধা এরাও একটা রিদমে কথা বলে, এরাও একটা রাইম ব্যবহার করে আর কি, এটা মানে নিয়ান্ডার বলছে। তবে এই দুটো মানে ডিসকাশন শুনে বা এই ডায়ালগসগুলোকে শুনে এটাই মনে হচ্ছে যে নিয়ান্ডার ইজ নট রিয়েলি পুটিং হিজ পয়েন্টস প্রপারলি অ্যান্ড ক্রাইটিস ইজ মোর লজিক্যাল। ঠিক আছে, তো এটাই হচ্ছে মূল ব্যাপার এই মানে এসে অন ড্রামাটিক পোয়েজির। আবার এসে অন ড্রামাটিক পোয়েজিতেও দুটো কম্প্যারিজন করছে ড্রাইডেন, শেক্সপিয়ার অ্যান্ড বেন জনসন। বেন জনসন হচ্ছে নিও ক্লাসিক্যাল মানে জ্যাকোবিয়ান প্লে রাইট, অ্যাকচুয়ালি নট রিয়েলি নিও ক্লাসিক্যাল, জ্যাকোবিয়ান প্লে রাইট বলা যেতে পারে ওকে। তো বেন জনসন যেহেতু ওই ইউনিটিসগুলোকে ফলো টলো করতো, বা বেন জনসন ওয়াজ মোর নিও ক্লাসিক্যাল ইন হিজ স্টাইল, তাই জন্য বেন জনসন আর শেক্সপিয়ারের মধ্যে একটা তুলনা মানে করছে, ও ড্রাইডেনের তুলনাটা করছে। শেক্সপিয়ারকে বলছে শেক্সপিয়ার ইজ হোমার, বেন জনসনকে বলছে হি ইজ ভার্জিল। এলাবোরেটলি লেখে বেন জনসন, আর শেক্সপিয়ার টু দ্য পয়েন্ট লেখে লাইক হোমার। দ্বিতীয় পয়েন্ট অফ কম্প্যারিজনটা হচ্ছে শেক্সপিয়ার ইজ দ্য ফাদার অফ ইংলিশ ড্রামা, আর বেন জনসনের ক্ষেত্রে বেন জনসনের জন্য যে পয়েন্টটা, পয়েন্ট বি বা পয়েন্ট টু যেটা, সেটা বলছে যে হি ফলোড ইউনিটিজ অ্যান্ড হি ওয়াজ পারফেক্ট, ফল্টলেস। মানে যখন আমরা ফল্টলেস হয়ে যাই তখন আমাদের আর গ্রোথের জায়গা থাকে না, ডেভেলপমেন্টের জায়গা থাকে না। তো সেটাই নাকি ভার্জিলের ক্ষেত্রেও, সরি বেন জনসনের ক্ষেত্রেও সেটা, যে ফ্ললেস ছিল,
তাই জন্য ওর কোনো ডেভেলপমেন্ট আর একটা পয়েন্ট অফ টাইমের পরে আর ডেভেলপমেন্ট হয়নি। লাস্ট পয়েন্ট অ্যাবাউট শেক্সপিয়ার যেটা ড্রাইডেন বলছে কম্প্যারিজন করতে গিয়ে, যে দো হি ডিড নট ইউজ এনি অফ দ্য ইউনিটিজ বাট হি ক্রিয়েটেড ফার বেটার ড্রামা দ্যান ফ্রেঞ্চ ড্রামাটিস্ট। যে যদিও ইউনিটিগুলোকে ফলো করেনি, কারণ কেন ইউনিটিগুলোকে ফলো করেনি, যাতে রিয়েল লাইফের সাথে একটা সামঞ্জস্য দেখাতে পারে। তাই জন্যই ড্রাইডেনের যুক্তিতে, ড্রাইডেনের হিসেবে শেক্সপিয়ার ইজ এ বেটার ড্রামাটিস্ট দ্যান ফ্রেঞ্চ ড্রামাটিস্ট, কারণ ফ্রেঞ্চ ড্রামাটিস্টরা ইউনিটি ফলো করে খারাপ লিখেছে, যেখানে শেক্সপিয়ার ইউনিটিসগুলোকে ভেঙে দিয়ে, ইউনিটিসগুলোকে না মেনে বেশি ভালো লিখেছে। তো বেন জনসনের ক্ষেত্রে বলছে, এটা 5 নম্বরে কোয়েশ্চেন আসতে পারে, যে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট শেক্সপিয়ার অ্যান্ড বেন জনসন আফটার ড্রাইডেন। ঠিক আছে, তো এই পয়েন্টগুলো তোমরা লিখবে, এই 3টে পয়েন্ট দুজনের হয়ে। তো বেন জনসনের ক্ষেত্রে তৃতীয় জিনিসটা যেটা বলছে, যে পারফেক্ট মডার্ন ইংলিশ প্লে রাইট অ্যাকর্ডিং টু ড্রাইডেন। আর মানে তার একটা উদাহরণ দিচ্ছে ড্রাইডেন, সেটা হচ্ছে এপিসিয়নে অর দ্য সাইলেন্ট উমেন। EPICOENE, এপিসিয়নে বা এপিসিয়ন, EPICOENE, এপিসিয়ন, বা এটাকে সাইলেন্ট উমেনও বলা হয়, মানে অল্টারনেট নাম আর কি, এপিসিয়ন। তো এটার উদাহরণ দিয়ে বলছে যে বেন জনসন কিন্তু পারফেক্ট ড্রামাটিস্ট, সব নিয়ম কানুন মেনে সব কিছু করে ওই লেখাটা লিখতো। আর ফাইনালি একটা কোট লিখে নাও, ড্রাইডেন এই কথাটা বলে, ডাবল কোটসের মধ্যে থাকবে এটা, আই অ্যাডমায়ার জনসন বাট আই লাভ শেক্সপিয়ার। মানে ফাইনালি এটাই বলছে যে ও বেন জনসনের প্রতি ওর কৃতজ্ঞতা, বা বেন জনসনকে ও ভীষণ শ্রদ্ধা করে, অ্যাডমায়ার জনসন, JONSON জনসন, বাট আই লাভ শেক্সপিয়ার। এটাতেই বোঝা যাচ্ছে যে শেক্সপিয়ারকে লোককে ভালোবাসতে মানে বাধ্য হতে হবে, ওয়্যারঅ্যাজ আমরা বাধ্য হব বেন জনসনের ওই নিয়ম কানুন ফলো করার ব্যাপারটাকে নিয়ে, যে হ্যাঁ মানে বেন জনসন সব নিয়ম কানুন মানতো, কিন্তু নিয়ম কানুন মেনে অতটা ভালো লিখতে পারেনি যতটা ভালো নাকি ইয়ে লিখছে, শেক্সপিয়ার লিখে গেছে।